1971 সালের এপ্রিল মাস। নয়াদিল্লির এক নিভৃত কক্ষে বসে আছেন একজন নারী, যার কাঁধে তখন 10 কোটি মানুষের একটা দেশের ভার। তার সামনে দাঁড়িয়ে আছেন দেশের সবচেয়ে অভিজ্ঞ সেনাপ্রধান। প্রশ্নটা সহজ, কিন্তু উত্তরটা বদলে দিতে পারে ইতিহাসের গতিপথ। এখনই কি সীমান্তের ওপারে হাত বাড়ানো উচিত? সেনাপ্রধানের উত্তরটা ছিল না, এখনই নয়। এই একটা মুহূর্তই বলে দেয় গোটা গল্পটা আসলে কতটা আবেগের নয়, কতটা নিখুঁত হিসেবের। বর্ষা তখনও আসেনি ঠিকই, কিন্তু আসবে। নদী ফুলে উঠবে, মাটি কাদা হয়ে যাবে, ট্যাঙ্ক চলবে না। সৈন্য তখনও প্রস্তুত নয়, তাই অপেক্ষা। একটা যুদ্ধ শুরু হওয়ার আগে, একটা জাতির ভাগ্য নির্ধারিত হওয়ার আগে ইতিহাস মাঝে মধ্যে থমকে দাঁড়ায়, আর সেই থমকে দাঁড়ানোর মধ্যেই লুকিয়ে থাকে আসল সত্য। 8 মাস পর ডিসেম্বরের এক শীতল সকালে সেই একই নারী দেবেন চূড়ান্ত নির্দেশ। প্রশ্ন হলো, এই 8 মাসে কি এমন বদলে গিয়েছিল যা একটা রাষ্ট্রকে যুদ্ধের ঝুঁকি নিতে বাধ্য করেছিল? উত্তরটা একটা নয়, উত্তরটা 5টা সুতোয় বোনা, যা একসাথে মিলে তৈরি করেছিল একটা অনিবার্য সিদ্ধান্ত। প্রথম সুতোটা ভয়ের। 1947 থেকে 71 পর্যন্ত ভারতের সামরিক পরিকল্পনাবিদদের ঘুম কেড়ে নিত একটা দুঃস্বপ্ন। পূর্বে পাকিস্তান, পশ্চিমেও পাকিস্তান, একটা দেশ 2 দিক থেকে ঘেরা। যুদ্ধ বাঁধলে সৈন্য ভাগ হয়ে যেত 2 সীমান্তে, শক্তি কমে যেত অর্ধেক। পূর্ব পাকিস্তানকে বিচ্ছিন্ন করে একটা স্বাধীন বন্ধুভাবাপন্ন রাষ্ট্র তৈরি করা মানে ছিল এই আজীবনের দুঃস্বপ্নটাকে চিরতরে মুছে ফেলা। এটা কোনো আবেগের সিদ্ধান্ত ছিল না, এটা ছিল কয়েক দশকের নিদ্রাহীন রাতের একটা সমাধান। দ্বিতীয় সুতোটা মানবতার আর সংকটের মিশেল। মার্চ মাসের সেই ভয়াবহ রাতের পর অপারেশন সার্চলাইটের রক্তাক্ত ছায়া থেকে বাঁচতে প্রায় 1 কোটি মানুষ হেঁটে ভয়ে কাঁপতে কাঁপতে সীমান্ত পেরিয়েছিল। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, মেঘালয়, প্রতিটা রাজ্যের মাটিতে গড়ে উঠেছিল অগণিত অস্থায়ী শিবির, যেখানে ক্ষুধা আর অনিশ্চয়তা ছিল নিত্যসঙ্গী। এই 1 কোটি মানুষের কান্না শুধু মানবিক বিবেককে নাড়া দেয়নি, এটা রাজ্যগুলোর অর্থনীতিকেও ভেঙে দেওয়ার উপক্রম করেছিল। দিল্লির নীতি নির্ধারকরা বুঝে গিয়েছিলেন শুধু ত্রাণ পাঠিয়ে এই ক্ষত সারানো যাবে না। শরণার্থীদের ঘরে ফেরানোর একমাত্র পথ ছিল তাদের ঘরটাকেই স্বাধীন করে দেওয়া। সেই শরৎকালে ইন্দিরা গান্ধী নিজে উড়ে গিয়েছিলেন ওয়াশিংটন, লন্ডন, প্যারিস, মস্কো, বিশ্বের দরবারে এই মানবিক সংকটের কথা বলতে। এটা একই সাথে ছিল সত্যিকারের যন্ত্রণার প্রকাশ আর একটা সুচিন্তিত কূটনৈতিক পদক্ষেপ। মানবতা আর রাজনীতি, এই দুটো এখানে হাত ধরাধরি করে হেঁটেছিল। তৃতীয় সুতোটা লুকিয়েছিল ভারতের নিজের ভেতরে, উত্তর পূর্বের সবুজ পাহাড়গুলোতে। আসাম, নাগাল্যান্ড, মিজোরাম তখন বিচ্ছিন্নতাবাদী আগুনে জ্বলছিল এই রাজ্যগুলো, আর সেই আগুনে ঘি ঢালছিল পূর্ব পাকিস্তানের মাটি, যেখান থেকে অস্ত্র আর আশ্রয় পেত বিদ্রোহীরা। একটা স্বাধীন বন্ধুভাবাপন্ন বাংলাদেশ মানে ছিল এই আগুনের উৎস চিরতরে বন্ধ হয়ে যাওয়া। চতুর্থ সুতোটা একটা মানচিত্রের দিকে তাকালেই বোঝা যায়। মাত্র 14 থেকে 22 মাইল চওড়া একটা সরু জমির ফালি, শিলিগুড়ি করিডর, যা ভারতের মূল ভূখণ্ডকে জুড়ে রাখে উত্তর পূর্বের 7টা রাজ্যের সাথে। এই সুতোর মতো সরু পথটাই ছিল ভারতের সবচেয়ে বড় দুর্বলতা, একটা তলোয়ারের মতো ঝুলে থাকা হুমকি। পূর্ব পাকিস্তানের সামরিক উপস্থিতি এই ভয়টাকে প্রতিদিন আরও গভীর করে তুলত। বাংলাদেশ স্বাধীন হলে এই দুর্বলতা চিরতরে নিরাপদ হয়ে যায়। আজও 50 বছরেরও বেশি সময় পরে এই ভূকৌশলগত বাস্তবতা এতটুকু বদলায়নি। আর পঞ্চম সুতোটা ছড়িয়েছিল দক্ষিণ এশিয়ার সীমানা ছাড়িয়ে গোটা পৃথিবীর দাবার ছকে। ওই সময় আমেরিকার প্রেসিডেন্ট নিক্সন আর তার উপদেষ্টা কিসিঞ্জার নিঃশর্তভাবে দাঁড়িয়েছিলেন পাকিস্তানের পাশে, কারণ পাকিস্তান তখন গোপনে চীন আর আমেরিকার মধ্যে সেতু বন্ধনের কাজ করছিল, যা কিছুদিন পরই ইতিহাস বদলে দেবে। চীনও ছিল পাকিস্তানের পক্ষে, পুরনো তিক্ততার জেট টেনে। আর ঠিক তখনই আগস্ট মাসের এক দিনে ভারত সোভিয়েত ইউনিয়নের সাথে সই করে 20 বছরের একটা মৈত্রী চুক্তি। এই একটা স্বাক্ষরই ছিল একটা নিরাপত্তার বলয়, একটা নিশ্চয়তা, যদি যুদ্ধ বাধে ভারত একা থাকবে না। যুদ্ধের শেষ প্রান্তে যখন আমেরিকা তাদের বিশাল রণতরী বঙ্গোপসাগরে পাঠালো একটা স্পষ্ট হুমকি নিয়ে, ততক্ষণে যুদ্ধ প্রায় শেষের পথে, আর সেই হুমকি ইতিহাসের গতি বদলাতে পারেনি। কিন্তু এই গল্পের একটা অধ্যায় আছে যা প্রায়ই নীরবে চাপা পড়ে যায়, বিজয়ের ঠিক পরের সেই দিনগুলো।
16ই ডিসেম্বর 93,000 সৈন্যের আত্মসমর্পণের পর তাদের ফেলে যাওয়া কামান, ট্যাঙ্ক, রাইফেল, যুদ্ধবিমান সব কিছু ট্রাকে ভরে সীমান্ত পেরিয়ে চলে যায়। শুধু অস্ত্র নয়, কলকারখানার যন্ত্রপাতি, গুদামের শস্য, এমনকি কিছু সম্পদও। একটা রক্তক্ষয়ী যুদ্ধ শেষ হয়েছিল ঠিকই, কিন্তু তার ছাই থেকে জন্ম নিয়েছিল আর একটা ক্ষত, একটা প্রশ্ন যা আজও বাংলাদেশের হৃদয়ে টাটকা। আন্তর্জাতিক যুদ্ধরীতি বলে আত্মসমর্পণকারী বাহিনীর অস্ত্র বিজয়ীর হাতেই যায়, কিন্তু সদ্য স্বাধীন একটা দেশের কাছে যে দেশ সবে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে, এই যুক্তিটা শুনতে যতটা সহজ, মেনে নেওয়া ততটাই কঠিন ছিল। জানুয়ারির এক শীতল সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন মুক্ত বাংলার মাটিতে পা রাখেন, তিনি এই ক্ষততে হাত রাখেন সরাসরি। তার দৃঢ়তার ফল মাত্র 3 মাসের মাথায় বিশ্ব ইতিহাসে বিরল একটা দ্রুততায় ভারতীয় সেনা বাংলাদেশ থেকে সম্পূর্ণভাবে সরে যায়। একটা নতুন জাতি প্রমাণ করে দেয়, স্বাধীনতা মানে শুধু মুক্তি নয়, নিজের কণ্ঠস্বর তোলার সাহসও। এতগুলো সুতো একসাথে বুনলে যে ছবিটা ফুটে ওঠে, তা কোনো সরল সাদা কালো গল্প নয়। ইতিহাসবিদরা আজও তর্ক করেন, এটা কি ছিল নিখুঁত রাজনৈতিক হিসাব, নাকি নৈতিক দায়বদ্ধতার এক অনিবার্য জবাব? সত্যটা সম্ভবত দুইয়ের মাঝামাঝি কোথাও শুয়ে আছে। মানবতা আর স্বার্থ, এই দুটো শব্দ শুনতে পরস্পর বিরোধী মনে হলেও ইতিহাসের সবচেয়ে বড় সিদ্ধান্তগুলোতে তারা প্রায়ই হাত ধরাধরি করে হাঁটে। আবার ফিরে যায় সেই এপ্রিলের নিভৃত কক্ষে। সেনাপ্রধান তখন বলেছিলেন, অপেক্ষা করুন। প্রধানমন্ত্রী রাজি হয়েছিলেন। 8 মাসের ধৈর্য, 5টা কারণের সংযোগ, একটা জাতির কান্না, একটা রাষ্ট্রের নিরাপত্তা আর বিশ্ব রাজনীতির জটিল সমীকরণ, সব মিলে তৈরি হয়েছিল একটা মুহূর্ত। 3রা ডিসেম্বর পাকিস্তান নিজেই প্রথম আঘাত হানে, আর তখনই আসে চূড়ান্ত নির্দেশ। মাত্র 13 দিনে শেষ হয় একটা যুদ্ধ, কারণ এটা কোনো আকস্মিক আবেগ ছিল না। এটা ছিল 8 মাসের নীরব প্রতীক্ষা, 5টা কারণের নিখুঁত সংমিশ্রণ, আর একটা রাষ্ট্রের লক্ষ কোটি মানুষের প্রার্থনার ফসল। 1971-এ ভারত বাংলাদেশকে সাহায্য করেছিল, এই বাক্যটা সত্যি। কিন্তু এর পেছনে ছিল না শুধু একটা কারণ, ছিল না শুধু একটা আবেগ, ছিল একটা রাষ্ট্রের হিসেব নিকেশ, যেখানে মানবতা আর স্বার্থ, ভয় আর সাহস, কৃতজ্ঞতা আর আত্মমর্যাদা সব কিছু একই মুহূর্তে একই সিদ্ধান্তে এসে মিশে গিয়েছিল। আর সেই মিশে যাওয়ার মধ্যেই লুকিয়ে আছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে জটিল, সবচেয়ে মানবিক আর সবচেয়ে অমীমাংসিত এক ইতিহাসের আসল সত্য।